সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই থাকো না কেন সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ থেকে নৈর্ব্যক্তিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে। তোমরা এর আগে যদিও এই যে বিরূপ পরিস্থিতি কোভিড-19 এর কারণে তোমরা স্কুলে না আসতে পারলেও, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, তো এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কিন্তু শুরু থেকেই, অর্থাৎ প্রথম থেকে কোভিড-19 পরিস্থিতি প্রথম থেকেই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, তাই না? আর সেই কারণে আমরা সিলেবাসে যে টপিকগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, সেগুলো ক্লাস নিয়ে তোমাদের মোটামুটি কিছুটা ধারণা দিতে পেরেছি। তো আজকে আমি ব্যাকরণ থেকে যে নৈর্ব্যক্তিক বিষয়গুলো নিয়ে, ব্যাকরণের নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যদি বিগত ক্লাসগুলি করে থাকো, অনলাইন ক্লাসগুলি করে থাকো, তাহলে তোমাদের আজকে এই নৈর্ব্যক্তিক নৈর্ব্যক্তিক প্রশ্নের আলোচনার ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো বার্ষিক পরীক্ষায় কিন্তু কি ছিল? সমাস, উপসর্গ, প্রত্যয়। তো এই ক্লাসগুলো আমরা নিয়েছি, তাই না? তোমরা অনেকেই এই ক্লাসগুলো দেখা গেছে যে নিয়মিত হয়তো দেখো না, কিন্তু যারা দেখো না তাদের জন্য একটু সমস্যা হবে, আর যারা দেখেছো তাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তো তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আসলে যে ক্লাসগুলো হয়, বাসায় তো থাকো, সেটা একটু দেখার চেষ্টা করবে, দেখবে। কারণ অনলাইন ক্লাসগুলো কিন্তু ওই সময়ে না দেখলেও পরেও কিন্তু তুমি দেখে নিতে পারো, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের ওই বার্ষিক পরীক্ষার যে ব্যাকরণের টপিকগুলো রয়েছে, সমাস, উপসর্গ, বা প্রত্যয়, পদ, এগুলো থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো তাহলে আমরা দেখি। দেখো, এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? তোমরা ক্লাসে সমাস নিয়ে আলোচনা, এই ক্লাসটা দেখেছ, নিশ্চয়ই সমাস সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা আছে। তো সমাস হচ্ছে কি? যে সমাস দ্বারা দুই বা ততোধিক পদের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। এটি হচ্ছে আসলে একটি শব্দ, বাংলা ভাষায় শব্দ তৈরি এবং প্রয়োগের একটি প্রক্রিয়া, অর্থাৎ একাধিক পদের এক পদীকরণ। আর এই যে সমাসের রীতি, শব্দ গঠনের একটা বিশেষ রীতি, এই রীতিটা এসেছে আসলে সংস্কৃত ভাষা থেকে। তাহলে এই সঠিক উত্তরটা হচ্ছে সংস্কৃত। খাতা, পত্র কোন ধরনের দ্বন্দ্ব সমাস? দেখো, তো সমাসের প্রকারভেদ তোমরা পড়েছো, জেনেছো ক্লাসে। সমাস হচ্ছে প্রধানত 6 প্রকার। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু ও অব্যয়ভাব সমাস। আবার এই যে দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাস বিভিন্ন রকম হয়, নানা ধরনের হয়। তো এখানে মিলনার্থক, বিরোধার্থক, সমার্থক, এই ধরনের দ্বন্দ্ব সমাস হয়। কিন্তু খাতা, পত্র, এই যে একটি দ্বন্দ্ব সমাস, এটি কোন ধরনের দ্বন্দ্ব সমাস? এটি হচ্ছে খাতাও যা, পত্র তাই, অর্থাৎ খাতা এবং খাতার একটি সমার্থক শব্দ হচ্ছে এখানে পত্র। তাহলে এটি হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। এবার আমরা পরের প্রশ্নটা দেখে দেখো, কোনটি অপ্রধান সমাস? কোনটি অপ্রধান সমাস? এখানে দ্বন্দ্ব সমাস, নিত্য সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস। এই যে তোমরা জেনেছ যে দ্বন্দ্ব সমাস হচ্ছে 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস। এই 6 ধরনের সমাস ছাড়াও আরো কিছু সমাস রয়েছে, সেগুলি হচ্ছে অপ্রধান সমাস। যেমন অলোক সমাস, প্রাদি সমাস বা নিত্য সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস, এটা হচ্ছে সমাসের প্রকারভেদ, প্রধান সমাসের ভাগ। আর অপ্রধান হচ্ছে নিত্য সমাস। প্রাদি সমাস, এটা একটা অপ্রধান সমাস। এবারে আমরা দেখব কি কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। তোমরা কি মনে আছে কর্মধারয় সমাস কাকে বলে? যেখানে
বিশেষণ বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাসও কিন্তু কয়েক প্রকার। এই সমাস নানাভাবে গঠিত হয় আর এই সমাস কয়েক প্রকার। তার মধ্যে যেমন আছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। তাহলে দেখো কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? এখানে চারটা দেওয়া আছে। উপমিত কর্মধারয় সমাস হচ্ছে কি সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে বলে উপমিত কর্মধারয় সমাস। আর উপমান কর্মধারয় হচ্ছে যে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটাকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে উপমান। আর এখানে উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকে, ঠিক আছে? উপমান এবং উপমেয় পদের দ্বারা সাধারণ গুণ বা ধর্মের উল্লেখ থাকে, কিন্তু কোনটি উপমিত? উপমিত কর্মধারার মধ্যে কিন্তু এই সাধারণ গুণ বা ধর্মের উল্লেখ থাকে না, ঠিক আছে? শুধুমাত্র উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। উপমান কর্মধারয় সমাসের মধ্যেও উপমান এবং উপমেয় পদের সাথে সমাস হয়, কিন্তু উপমানের মধ্যে হচ্ছে উপমান কর্মধারয় হচ্ছে যেখানে সাধারণ গুণ বা ধর্মের উল্লেখ থাকে, আর উপমিত হচ্ছে সাধারণ গুণ বা ধর্মের উল্লেখ থাকে না। তাহলে দেখো চন্দ্রমুখ, এখানে হচ্ছে উপমেয় এবং উপমান পদের মধ্যে সমাস। মুখ চন্দ্রের ন্যায়, অর্থাৎ মুখকে চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে। মুখ চন্দ্রের ন্যায়, এখানে কোনো ধর্ম বা গুণের উল্লেখ নেই। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর, যে চন্দ্রমুখ এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। এবারে দেখো মহাকীর্তি, এর সঠিক ব্যাস বাক্য কোনটি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো যে সমাসের আলোচনায় কতগুলো জিনিস তোমরা জেনেছিলে, কতগুলো বিষয়। সেটা হচ্ছে সমস্ত পদ, তারপর সমাসবদ্ধ পদ, সমসমান পদ, পূর্বপদ, পরপদ বা উত্তর পদ, তাই না? এবং কি বলে এক ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, অর্থাৎ সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ পাওয়া যায়, বাক্যাংশ তৈরি হয়, সেটাই হচ্ছে ব্যাস বাক্য বা সমাস বাক্য বা এর নাম বিগ্রহ বাক্য। তাহলে এখানে দেখো এগুলি ব্যাস বাক্য দেওয়া আছে, কিন্তু মহাকীর্তি এর সঠিক ব্যাস বাক্য কোনটা? মহান কীর্তি যার, মহা যে কীর্তি, মহতি যে কীর্তি, মহান যে কীর্তি। তাহলে এটা সঠিক ব্যাস বাক্য হচ্ছে কি? মহতি যে কীর্তি। কেননা যে পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। মহাকীর্তি এখানে কি হচ্ছে? পুরুষবাচক হয়েছে, কিন্তু যদি পূর্বপদে স্ত্রীবাচক শব্দ থাকে তাহলে সেটি কর্মধারয় সমাসে গিয়ে পুরুষবাক্য হয়। তাহলে এখানে এই যে দেখো স্ত্রীবাচক, পূর্বপদ স্ত্রীবাচক, ঠিক আছে? তাহলে সঠিক ব্যাস বাক্যটা হচ্ছে মহতি যে কীর্তি। এরকম যেমন আছে সুন্দরলতা, আমরা কি বলি? সুন্দরলতা, কিন্তু এটা ব্যাস বাক্য কি? সুন্দরী যে লতা তাকে বলে সুন্দরলতা। সেরকম মহতি যে কীর্তি, এটাই হচ্ছে মহাকীর্তি এই শব্দের ব্যাস বাক্য। 6 নম্বর হচ্ছে কোনটি সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ? আমরা জানি তৎপুরুষ সমাস কাকে বলে। তৎপুরুষ সমাস হচ্ছে যে পূর্ব পদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে কি পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। পূর্বপদের বিভক্তি লোপে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধানভাবে বোঝায়, সেটাই হচ্ছে কি? তৎপুরুষ সমাস। তাহলে যেহেতু বিভক্তি চিহ্ন আছে কয়টি? 7টি, অর্থাৎ এখানে তৎপুরুষ সমাসে সাধারণত দ্বিতীয় বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি লোপে এই সমাস হয়। তাহলে এখানে সপ্তমী তৎপুরুষ সমাস কোনটি? অর্থাৎ যে বিভক্তির লোপে যে সমাস হয় সেটাই হচ্ছে সেই তৎপুরুষ সমাস। তাহলে দানবীর এর ব্যাস বাক্য হচ্ছে দানে বীর। তাহলে এটাই হচ্ছে কি? সপ্তমী তৎপুরুষের উদাহরণ। এরপরে দেখো
7 নম্বর প্রশ্নটি, উপগ্রহ শব্দটি কি অর্থে অব্যয়ভাব সমাস? অর্থাৎ উপগ্রহ শব্দটি কি অর্থে অব্যয়ভাব সমাস? তোমরা অব্যয়ভাব সমাস সম্পর্কে পড়েছ যে পূর্ব পদে কি হয়, মানে অব্যযযোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভাব সমাস বলে। অব্যয়ভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাস বাক্যটি রচিত হয়। তাহলে এটাই হচ্ছে কি অব্যয়পদ অর্থাৎ অব্যয়বাচক শব্দাংশ। ঠিক আছে, তাহলে এই যে উপগ্রহ শব্দটিতে দিয়ে অব্যয়ভাব সমাস হয়েছে, এখানে কি অর্থে এই শব্দটি অব্যয়ভাব সমাস? পর্যন্ত, অতিক্রান্ত, সামীপ্য, সাদৃশ্য। এখানে উপগ্রহ হচ্ছে সাদৃশ্য অর্থে অব্যয়ভাব সমাস। এরকম আরো আছে, যেমন উপশহর, শহরের সদৃশ, উপগ্রহ, গ্রহের তুল্য, বা উপবন, বনের সদৃশ। তাহলে উপগ্রহ এই শব্দটি সাদৃশ্য অর্থে অব্যয়ভাব সমাস। এবারে দেখি আমরা 8 নম্বর প্রশ্নটি, যে ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশের নাম কি? কারক, উপসর্গ, প্রত্যয়, সমাস। ভাষায় ব্যবহৃত অব্যয়বাচক শব্দাংশের নাম হচ্ছে কি? উপসর্গ। অর্থাৎ উপসর্গ হচ্ছে যে বাংলা ভাষায় এমন কিছু মানে অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু এগুলো শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে অর্থের পরিবর্তন সাধন করে তাকেই বলে উপসর্গ। তাহলে বাংলা ভাষায় অব্যয়সূচক শব্দাংশের নাম হচ্ছে উপসর্গ। কয়টি উপসর্গ বাংলা ও সংস্কৃত উভয় ক্ষেত্রে পাওয়া যায়? হ্যাঁ, আমরা জানি উপসর্গ 3 ধরনের, বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। এক্ষেত্রে কয়েকটি উপসর্গের মধ্যে মিল রয়েছে, যে কয়েকটি উপসর্গ আছে যেগুলো বাংলা উপসর্গে পাওয়া যায় আবার সংস্কৃত উপসর্গে পাওয়া যায়। অর্থাৎ একই উপসর্গ কখনো বাংলা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, আবার সংস্কৃত শব্দের পূর্বে বসেও নতুন শব্দ গঠন করে। তো এরকম উপসর্গের সংখ্যা হচ্ছে কয়টি? 4টি। তোমরা কি জানো সেই 4টি কি? হ্যাঁ, নিশ্চয়ই জানো অনেকে। সেটা হচ্ছে তোমরা এর আগের ক্লাসে এগুলো দেখেছ যে আ, সু, বি, নি, এই 4টি উপসর্গ হচ্ছে কি বাংলা এবং সংস্কৃত উভয় ক্ষেত্রে পাওয়া যায়। দেখো, বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ হচ্ছে 21টি। আর এর সঙ্গে বলো তৎসম উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ হচ্ছে 20টি, আর বাংলা উপসর্গ হচ্ছে 21টি। আর পাগলা শব্দে আর উপসর্গটি কি অর্থে প্রযুক্ত হয়েছে? তোমরা আগে দেখো যে আর উপসর্গটা আসলে কোন ধরনের উপসর্গ, বাংলা, সংস্কৃত নাকি বিদেশি? তাহলে আর হচ্ছে একটি বাংলা উপসর্গ, আর আর পাগলা, আর খেপা, এই আর উপসর্গটি আধা বা অর্ধেক অর্থে প্রযুক্ত হয়েছে। এবারে দেখো, পরিভ্রমণ শব্দে পরি উপসর্গ কি অর্থ প্রকাশ করছে? সদৃশ, পূর্ণ, ব্যাপ্তি, চতুর্দিক। পরিভ্রমণ শব্দে পরি উপসর্গ কি অর্থ প্রকাশ করছে? পরি, তোমরা জানো পরি হচ্ছে একটি সংস্কৃত উপসর্গ, আর পরি এখানে কি চতুর্দিক অর্থে। পরিভ্রমণ মানে চতুর্দিকে, চারদিকে ভ্রমণ, তো এখানে চতুর্দিক অর্থে ব্যবহার হয়েছে। মৌলিক ধাতুর অপর নাম কি? তোমরা এর আগে ক্লাসে ধাতুর আলোচনা দেখেছ যে ধাতু কাকে বলে বা ধাতু কয় ধরনের, তাই না? তো ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূলকেই কি ধাতু বলা হয়। আর এই ধাতু হচ্ছে কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে মৌলিক ধাতু, সাধিত ধাতু এবং সংযোগমূলক ধাতু বা যৌগিক ধাতু। আর মৌলিক ধাতুর অপর নাম হচ্ছে স্বয়ংসিদ্ধ ধাতু। এরপরে দেখো 14 নম্বর, নিচের কোনটি সংস্কৃত ধাতু? অর্থাৎ এই যে মৌলিক ধাতু আমরা জানলাম বা স্বয়ংসিদ্ধ ধাতু, এই ধাতু কিন্তু আবার 3 ধরনের। মৌলিক ধাতু হচ্ছে 3 ধরনের, অর্থাৎ যেসব ধাতুকে বিশ্লেষণ করা যায় না বা বিশ্লেষণ করলে এর কি বলে বিশ্লেষণ করলে বা ভাগ করলে এর আলাদা কোনো অর্থপূর্ণ অংশ পাওয়া যায় না,
সেটাই হচ্ছে মৌলিক ধাতু। এই মৌলিক ধাতু হচ্ছে আবার তিন ধরনের, একটি হচ্ছে বাংলা ধাতু, সংস্কৃত ধাতু এবং বিদেশাগত ধাতু। তো এখানে দেখো তোমরা জানো যে সংস্কৃত ধাতু কোনগুলো, বাংলা ধাতু কোনগুলো, বিদেশাগত ধাতু কোনগুলো। তার মধ্যে এখানে কোনটি সংস্কৃত ধাতু, দেখো ঘৃষ, টান, চেচ, বুঝ। এখানে হচ্ছে ঘৃষ, এটা হচ্ছে সংস্কৃত ধাতু। হ্যাঁ, ঘৃষ, যেমন ঘর্ষণ শব্দটা কোন ধাতু যুগে গঠিত, ঘৃষ ধাতু যুগে, বা ঘষা, সরি ঘৃষ্ট, এগুলো হচ্ছে ঘৃষ ধাতু থেকে তৈরি ক্রিয়াপদ। হ্যাঁ, আমরা জানি ধাতুর সঙ্গে কি বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে কি হয়, নতুন ক্রিয়াপদ তৈরি হয়, তাই না? এই যে ধাতুর সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে কি বলে, তাকেই বলে প্রত্যয়। ঠিক আছে, আর তোমরা প্রকৃতি প্রত্যয় সম্পর্কে পড়েছো, প্রত্যয় পদ্ধতি, দ্বিতীয় প্রত্যয়ের আলোচনা তোমরা দেখেছো। তাহলে প্রত্যয় হচ্ছে কি, প্রত্যয় হচ্ছে ধাতুর সঙ্গে বা ক্রিয়ামূলের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন নতুন ক্রিয়াপদ তৈরি করে, বা পদ তৈরি করে, যে কোনো পদ, অন্যান্য পদও হইতে পারে, সেগুলো তৈরি করে, সেটাই হচ্ছে কি প্রকৃতি, সরি প্রত্যয়। সেই বর্ণ বা বর্ণ সমষ্টি হচ্ছে প্রত্যয়। আর ধাতুর সঙ্গে বা শব্দের সঙ্গে হয়, শব্দের সঙ্গে হলে তদ্ধিত প্রত্যয়, আর ধাতুর সঙ্গে হলে কৃৎ প্রত্যয়। এখানে শান্তি শব্দটি একটি প্রত্যয় যোগে ঘটিত শব্দ, আর এটা প্রকৃতি প্রত্যয় হচ্ছে সম যোগ তি, অর্থাৎ কয়তয় সংযুক্ত রস্বইকার, এই একটি প্রত্যয় রয়েছে। হ্যাঁ, যেমন এরকম আরো অনেক আছে, যেমন আছে গতি, বা কি বলে মতি, রতি, শ্রান্তি, এই শব্দগুলো কয়তয় সংযুক্ত এই প্রত্যয় যুগে ঘটিত হয়েছে। আর এটা শান্তির সঠিক প্রকৃতি হচ্ছে সম, আর প্রত্যয় হচ্ছে তি। লেখক এর সঠিক প্রকৃতি প্রত্যয় কি, লে যোগ অক, লেখ যোগ অক, লিখ যোগ নক, লিখ যোগ অনট। লেখক এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে কি, লিখ যোগ নক। হ্যাঁ, যেমন কি বলে নায়ক, নিয়ে যোগ নক, পাঠক, পঠ যোগ নক, অর্থাৎ এটা প্রকৃতি প্রত্যয় হচ্ছে, লিখ হচ্ছে প্রকৃতি আর নক হচ্ছে প্রত্যয়। এবারে দেখবো আমরা, এবারে দেখো 17 নম্বর প্রশ্নটি, অপজ্ঞার্থে আ প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটিতে, ডিঙা, বাধা, কেষ্টা, জলা। এই যে কোনো কোনো শব্দের সঙ্গে কি হয়, আ প্রত্যয় যুক্ত হয়, তখন কিন্তু অর্থেরও পরিবর্তন হয়। তো এই প্রত্যয়গুলি কি অর্থে ব্যবহার হয়েছে, এখানে কেষ্ট, এর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে কেষ্টা। তাহলে এই কেষ্টে হচ্ছে অবজ্ঞার্থে কে প্রত্যয় আ প্রত্যয় যুক্ত হয়েছে। আবার যেমন ডিঙা, ডিঙির সঙ্গে আ প্রত্যয় যুগে ডিঙা, তাহলে এটা কি এখানে কি হয়েছে, বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে। ঠিক আছে, এই ধরনের প্রত্যয় কয় প্রকার, প্রত্যয় জানো, প্রত্যয় হচ্ছে দুই ধরনের, হচ্ছে কৃৎ প্রত্যয়, আরেকটা হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। এবার আমরা দেখব নীলিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি। অনেক ধরনের প্রত্যয় আসলে রয়েছে। হ্যাঁ, তার যেমন ইত প্রত্যয়, ইমন প্রত্যয়, ইল, ইষ্ট, ইন, হ্যাঁ, এগুলো অনেক ধরনের প্রত্যয় আছে। তাহলে নীলিমা এই প্রকৃতি প্রত্যয় কি হবে, এটা হচ্ছে ইমন প্রত্যয় যুগে কি ঘটিত হচ্ছে নীলিমা শব্দটি। নীলিমা শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে নীল যোগ ইমন, মানে নীলিমা। আবার মহিমা এরকম আছে, মহিমা, মহৎ যোগ ইমন, মহিমা। ঠিক আছে, যেমন আবার যেমন ইষ্ট, ইষ্ট প্রত্যয় আছে, যে গরিষ্ঠ, এই শব্দটা কোথা থেকে কিভাবে হলো, গুরু যোগ ইষ্ট। হ্যাঁ, তো তাহলে নীলিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে নীল যোগ ইমন। এবার দেখো মেধাবী এর প্রকৃতি প্রত্যয় কোনটি। হ্যাঁ, আরেকটি প্রত্যয় রয়েছে, অনেক ধরনের প্রত্যয় রয়েছে, তোমরা এগুলো পড়েছো, নিয় বা তর, র, ল বা বতুক, দিন। হ্যাঁ, এগুলো যেমন বতুক থেকে কি হয়, বান,
মতুবে মান, তাই না? আবার বিন থেকে বি বিশেষভাবে এগুলো গঠন হয়। যেরকম মেধাবী হচ্ছে মেধা যোগ বিন, এর প্রকৃতি প্রত্যয় কোনটি? এটা হচ্ছে মেধা যোগ ইন হবে না, বিন এটা না, প্রত্যয়টা হচ্ছে বরিশিকার দন্তান্ন হসন্ত, মেধা যোগ বিন, আর থাকে এটা বি, বিন থেকে বি বৈদীর্ঘিকার বি। ঠিক আছে, তাহলে মেধা যোগ বিন এটাই হচ্ছে মেধাবীর সঠিক প্রকৃতি প্রত্যয়। তো শিক্ষার্থীবৃন্দ, তো দেখা যাচ্ছে যে এই ধরনেরই সমাস ধাতু বা উপসর্গ থেকে প্রত্যয় থেকে কি এই ধরনের প্রশ্ন হয় বা হতে পারে। তো তোমরা যদি এই বিষয়গুলো, এই টপিকগুলো, ক্লাসগুলো দেখে থাকো বা বইটা পড়ো, তাহলে কিন্তু এগুলো উত্তর দেওয়া কঠিন কিছু না। আসলে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ভালোভাবে আয়ত্তে থাকতে হবে। হ্যাঁ, তো দেখা যায় যে বাংলা প্রথম পত্রে যেমন বহু নির্বাচনী প্রশ্ন থাকে, উচ্চতর দক্ষতা, অনুধাবন বা প্রয়োগ এই ধরনের জ্ঞানমূলক, কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্ন বইয়ে যা আছে তার থেকেই উত্তর পাওয়া যায়। অর্থাৎ বইটা পড়লেই কিন্তু তুমি সরাসরি উত্তরগুলো পেয়ে যাবে, সাধারণত এরকমই হয়। তো তাহলে তোমাদের কি করতে হবে? এই জিনিসগুলো ফেলে রাখবে না তোমরা, যে ক্লাসগুলো হচ্ছে যথাযথ যে ক্লাসগুলো করবে এবং এই পড়াটা। অনেকেই মনে করে যে বাংলা তো সহজ, হ্যাঁ, পরীক্ষার কিছুদিন আগে পড়লেই এটা পারা যায়। আসলে ভালো রেজাল্ট যদি তুমি করতে চাও, সেক্ষেত্রে কিন্তু বাংলার রেজাল্টও ভালো হতে হবে। আর তার জন্য কি করতে হবে? এই বইয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে পরিষ্কার, স্পষ্ট এবং ভালো একটা ধারণা